রেজলিউশনটি তুলে দিচ্ছি। রেজলিউশনটি হলো এই বিধানসভা সর্বশক্তিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্যপদ পূরণে উদ্যোগ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আসেন তারা না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আসেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সভাপতিস্থ, অতএব মাননীয় সদস্যরা ইসলাম উদ্দিন বাতিল হলো। অধৈর্য হবেন না, সবাই শুনবেন। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন। আমি এখন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেনকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। যে সরকার যে কত জনগণকে ভয় পায়, সত্যকে ভয় পায়, তথ্যকে ভয় পায়, এই বিধানসভা এত সংক্ষিপ্ত সময়ের জন্য হচ্ছে, তারপরেও এই 2-3টা দিন টিকে থাকার জন্য তাদেরকে সমস্ত ধরনের অগণতান্ত্রিক এবং যে বিধানসভার সমস্ত শালীনতা নষ্ট করে সেরকম ভূমিকা পালন করতে হচ্ছে। আজকে আলোচনা হচ্ছিল যে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার শূন্য পদ বছরের পর বছর পড়ে আছে। সরকারের দেওয়া তথ্য থেকেই এগুলি আমরা বিরোধীরা তুলে ধরছি, আমাদের কোনো তথ্য নয়। আজকে দুপুরবেলাও এবং গতকালও শিক্ষা দপ্তর সহ আলোচনা হয়েছে। শত শত স্কুল মাত্র একজন টিচারে চলছে, অথচ হাজার হাজার শিক্ষকের শূন্য পদ পড়ে আছে। তো কী করবে? আজকে যে প্রাইভেট মেম্বার রেজুলেশন, তার জবাব দেওয়ার কথা হলো ডাইরেক্ট এই ম্যান পাওয়ার দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের। টিঙ্কু রায় তিনি কী দেবেন? কারণ টিঙ্কু রায় যে দপ্তর দেখেন সে দপ্তরে বেসামাল, সমাজ শিক্ষা দপ্তর, তারপরে লেবার দপ্তর ইত্যাদি। তিনি কি করে শিক্ষা দপ্তরের কথা বলবেন, স্বাস্থ্য দপ্তরের কথা বলবেন? ডাক্তার নেই, নার্স নেই, শিক্ষক নেই, এগ্রিকালচার দপ্তরের মাঠের কর্মী নেই, এমনকি পুলিশেও পর্যাপ্ত লোক নেই। তো এই দায়িত্ব আজকে বর্তেছে অর্থমন্ত্রীর উপরে, প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের উপরে। যেহেতু অর্থ দপ্তর দেখেন, তার কাছে সমস্ত ফাইলপত্র যায়, হিসাব নিকাশ আছে, তিনি খুব কসরত করে, খুব পরিশ্রম করে কোনো রকমে গত 8.5 বছরে 22,000 চাকরির একটা হিসাব দিতে পারলেন। আমরা কন্ট্রাডিক্ট করিনি, আমরা সত্য ধরে নিয়েছি। তারপরে বললেন যে না, যে শূন্যপদ সম্পর্কে বিরোধীরা যে ব্যাখ্যা দিয়েছেন এটা ঠিক না। তার ব্যাখ্যা কি? 1 বছর যদি কোনো শূন্যপদ পূরণ না হয়, এটা নাকি অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়, অ্যাবলিশ হয়ে যায়, কাজেই তার শূন্য নয়। তার মানে হলো সব ঠিক আছে, যে এত শূন্য পদ থাকলেও পূরণ হয় না, ঠিক আছে। তারপর আবার তথ্য দিয়েছেন না, আমরা কাজ বন্ধ রাখিনি। কি করছি আমরা? আউটসোর্সিং করছি, কন্ট্রাকচুয়াল নিচ্ছি। আউটসোর্সিং মানে হলো একদিকে রাজ্যের যুবকদেরকে ঠকানো, আরেকদিকে রাজ্যের যুবক হোক বা বাইরের যুবক হোক,
তাদের একদম রক্ত মাংস শুষে নেওয়া কন্ট্রাক্টরের মাধ্যমে। সরকারের কাছ থেকে যদি কোনো একটা পদের পেছনে তারা 20,000 টাকা নেয়, এরা মাত্র 8-9,000 টাকা দিয়ে কাজ করায়। শুধু এই সাপ্লায়ার হওয়ার সুবাদে, ম্যান পাওয়ার সাপ্লায়ার হওয়ার সুবাদে একজন লোক ইয়ে করে সেখানে 10-12 হাজার টাকা ইনকাম করে। তার উপরে হলো এই রাজ্যের ST SC তোর সুযোগ পায় না। তখন তিনি বলছেন, না আমরা কাজ বন্ধ রাখিনি, আউটসোর্সিং করছি। তাহলে এর আগের কথার সাথে পরের কথা মিল নেই। আগে বলছেন যে না, 1 বছরের মধ্যে পূরণ না হলে তো এটা শূন্য হয়ে গেল, তাহলে আপনার প্রয়োজন নেই পূরণ করার, তাহলে আউটসোর্সিং করতে হলো কেন? তখন বললাম যে আপনারা নির্বাচনের সময় বলবেন এক রকমের কথা বেকার যুবকদেরকে, প্রথম বছরে 50,000 চাকরি দেব, ঘরে ঘরে চাকরি দেব, ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব নেই, ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে হয়রানি হতে হবে না, একেবারে মিস কল দিলে চাকরি হবে। আর এখন আর 2 দিন বাদে গভর্নমেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আর এই চাকরি ললিপপ দেখিয়ে শত শত যুবকদেরকে বাইক বাহিনী, নেগোসিয়েশন বাহিনীতে ঢুকিয়ে এরা এই রাজ্যে বিরোধী দলের বাড়িঘর পোড়ানো, মিছিল মিটিং আক্রমণ করানো, ছাপ্পা ভোট দেওয়ানো, এসব করিয়ে এখন বলছে চাকরি নাই। তো এটাই আমি খুব যুক্তির সাথে বলতে চাইছিলাম, মানে উঠে দাঁড়িয়েছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি যে কথাটা বললেন তার সাথে তো আপনি যে সংখ্যা দিলেন বাস্তব সংখ্যার সাথে মিলে না। এতে আপনাদের সদিচ্ছা, আপনাদের রাজনৈতিক যে স্লোগান, তার সাথে বাস্তবের যে আকাশ পাতাল ফারাক, যে আপনারা প্রকৃতপক্ষে যুববন্ধু না, আপনারা যুবদের শত্রু, ত্রিপুরার ভবিষ্যতের শত্রু, এটাই তো প্রমাণ করলেন। আর সেখানে যিনি মন্ত্রী উত্তর দেবেন তিনি চুপ শুনছেন, উত্তর নেই, জবাব নেই। ওদিকে রতনলাল নাথ, তিনি সব জানতা, সর্বভুক, সব বিষয়তে এক্সপার্ট, অথচ তার দপ্তরকে যখন জিজ্ঞেস করা হয় তিনি দপ্তর উত্তর না দিয়ে, গতকাল দেখেছেন আপনারা বিদ্যুৎ দপ্তরে কেন মাসুল বাড়ল, স্মার্ট মিটার যেখানে একুরেট বিলিং হওয়ার কথা, কেন 500 টাকার বিলিং 3,04,000 টাকার বিলিং আসছে, কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিদ্যুতের এই সংকট। তিনি যুক্তি দিচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকগুলো ট্রান্সফরমার লাগাতে হয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবল লাগাতে হয়েছে। আরে এগুলো তো কোনো একটা স্কিমে হয়েছে, তার সাথে বিদ্যুৎ নিগমের কোনো সম্পর্ক নেই। এটা অন্য স্কিম বা এডিবির থেকে লোন নিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। তার জন্য ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার কোনো কারণ নেই, তিনি উত্তর দিয়ে যাচ্ছেন। এই যে মানে সব বিষয়ে পণ্ডিত, আজকে ওইভাবে একটা সুন্দর আলোচনা হচ্ছিল, যুক্তি দিয়ে ফাইন্যান্স মিনিস্টারকে বলানো হয়েছিল যে না, আপনাদের এই নীতি আপনারা পাল্টান, যে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক, হ্যাঁ 2টা ইলেকশন ওদেরকে ধোকা দিয়ে আপনারা পার পেয়েছেন, ভবিষ্যৎ কিন্তু পাবেন না, আপনাদেরকে রাস্তায় ধরে ধরে আপনাদেরকেও প্রশ্ন করবে। আর তিনি এসে বাগড়া দিলেন। অর্থাৎ শাসক দল কত কুণ্ঠাসা, এদের জবাব নেই, যুক্তির সামনে দাঁড়াবার হিম্মত নেই। এই কারণে বিধানসভার মধ্যেও সেখানে বিরোধী দল নেতার এবং বিরোধী দলের সদস্যদের মাইক বন্ধ করে দিচ্ছে আর হল্লা চিৎকার করে এইভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো দেখছে, সরকার যে কী ধরনের জনবিরোধী আচরণ তাদের।